ভারত বাংলাদেশ যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিত রয়েছে। বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই শেষ সময় যে সিদ্ধান্ত নিলেন, দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ঠিক, কিন্তু শেষ মুহূর্তে সেটা জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন। একসময় এই সহায়তার পরিমাণ বছরের সর্বোচ্চ $17 বিলিয়ন পর্যন্ত পৌঁছেছিল। মূলত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটির বৈদেশিক সহায়তা আরও কমিয়ে নিতে চায়। জাতিসংঘের সংস্কার প্রকল্পটির মূল লক্ষ্য হল এমন একটি তহবিল গড়ে তোলা যা নির্দিষ্ট কোনো সংকট বা সহায়তা যে দেশগুলোর প্রয়োজন সেখানে সরাসরি পাঠানো যাবে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। বাংলাদেশ নৌবাহিনী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ সতর্কতা জারি করেছে, যে কারণে ভারত বাংলাদেশ যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিত রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর যে ঘোষণা সেই বিষয়ে আসার আগে বলেনি বাংলাদেশ যে দেশে বিদেশে ভারতের চিকেন নেক নিয়ে নানা রকম উস্কানিমূলক কথা বলে চলেছে, কখনো মোহাম্মদ ইউনূস, আবার কখনো হাসনাত অথবা অন্য কোনো জিহাদি এবং জামাতিরা। বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আর এই ভারত বিরোধিতাকে কাজে লাগিয়ে ভারতকে ঘিরতে দেশের বিভিন্ন সীমান্তে চলছে সৈন্য মহড়া, যেখানে বাংলাদেশি পাকিস্তানি সেনার সঙ্গে ভারত বিরোধী জিহাদিরাও রয়েছে। কিন্তু ভারতের চিকেন নেক কি ছেলের হাতের মোয়া? চাইলাম আর কিনে খেয়ে নিলাম। এই চিকেন নেক এখন ভারতের সবচেয়ে দুর্ভেদ্য জায়গা, যেখানে বর্তমান সময়ে প্রায় 1.5 লাখের বেশি সৈন্য অবস্থান করছে এবং এই চিকেন নেক সংলগ্ন এলাকায় ভারত এমন এক কোরের সেনাবাহিনীকে মোতায়েন করেছে যা গত 54 বছরে করেনি, যে কারণে অনেকেরই মনেই প্রশ্ন জেগেছে, তাহলে কি ভারতও অন্য কিছু ভাবছে? কেন এই বিশেষ ধরনের প্রশিক্ষিত সেনাকে 54 বছর পরে ভারত চিকেন নেক এলাকায় ডিপ্লয় করলো? এছাড়া সব ধরনের যুদ্ধ বিমান, ড্রোন এবং S-400 এয়ার ডিফেন্স সব মোতায়েন করা হয়েছে। ভারত যে কতটা সাবধান এবং যুদ্ধের জন্য প্রস্তুত তা জানিয়ে দিয়েছেন ভারতের সেনাপ্রধান। भारत देश पूरी तैयारी के साथ है और इस पर वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। সেই সঙ্গে চিকেন নেকের আশেপাশে নতুন করে 3টি সেনা ঘাঁটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের উদ্দেশ্য, যদি ভারতে চিকেন নেক হয় তাহলে ভারতেও যে বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম নামের 2টি চিকেন নেকে হামলা করতে পারে তাও জানিয়ে দিয়েছে বর্তমান বিজেপি সরকারের অন্যতম মুখ হেমন্ত বিশ্ব শর্মা। আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ 2টা চিকেন নেক আছে, গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো 2টা চিকেন নেকক হামলা দিম। ফলে বাংলাদেশের 2টি মূল ভূখণ্ড এবং 2টি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, একটি কৃষিপণ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ, আরেকটি হলো বাংলাদেশকে আর্থিক দিক থেকে বাঁচিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম। ফলে ভারতের চিকেন নেকের দিকে নজর দিলে বাংলাদেশের 2টি চিকেন নেকও যে সুরক্ষিত থাকবে না তার বলার অপেক্ষা রাখে না। এবার আসি, কেন মনে হচ্ছে বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ চাইছে? পাকিস্তান এবং তুর্কির সঙ্গে যোগসাজশ করে বাংলাদেশ চাইছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যুদ্ধে যাওয়া সম্ভব কিনা তাই নিয়ে যখন অনেকে সন্দেহ প্রকাশ করছে, বিশেষ করে তারা যখন ভারতের কাছ থেকে তাদের খাদ্যপণ্যের জন্য কাতর আকুতি জানাচ্ছে। প্রথমে তারা পাকিস্তান থেকে চাল কেনার ব্যবস্থা নিয়েছিল, কিন্তু একই চাল পাকিস্তান থেকে কেনার বদলে ভারত থেকে নিলে প্রতি ক্রয়ে তাদের 200 কোটি টাকার মতো অর্থ সাশ্রয় হবে। ফলে তারা আগ বাড়িয়ে যুদ্ধে যাবে না বলেই মত বিশেষজ্ঞদের। কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে একটি ঘোষণা ভারত বাংলাদেশ যুদ্ধের সম্ভাবনা উস্কে দিচ্ছে। ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে ঢাকা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ সতর্কতা জারি করেছে, যেখানে বলা হচ্ছে যে 2025 সালে 29 এবং 30 ডিসেম্বর বঙ্গোপসাগরের একটি বিশেষ এলাকায় ভারী গোলাবর্ষণের কার্যক্রম চালানো হবে। আর এই সময় ওই এলাকায় সব ধরনের জলযান চলাচল থেকে সকলকে বিরত থাকতে বলা হয়েছে। আর এর ফলে অনেকে বলছেন, বাংলাদেশ কি তাহলে ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চলেছে?
বিভিন্ন সময়ে ভারতও নোটাম জারি করেছে। একটি সার্বভৌম রাষ্ট্র তাদের সার্বভৌমত্ব রক্ষায় এই ধরনের কাজ করতে পারে, কিন্তু বাংলাদেশ যেভাবে ভারতকে বারবার যুদ্ধের প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে তাতে একটা স্পষ্ট ইঙ্গিত মেলে। এছাড়াও সেদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরই তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল, যদিও ভারত তার উত্তর দিতে দেরি করেনি। To your question about the request, yes, we have received the request, and this request is being examined as part of ongoing judicial and internal legal processes. We remain committed to the best interest of the people of Bangladesh. বাংলাদেশ জানতই যে ভারত কখনোই শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেবে না। ইউনূসের মূল উদ্দেশ্য হলো দেশে অরাজকতা বজায় রাখা এবং ভোট না করিয়ে বকলমে জামাতের ইশারাতেই সরকার চালাতে, যাতে ভারতের সঙ্গে একটি যুদ্ধ করা যায়। তিনি দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। একসময় চাউর হয়েছিল মাহফুজ আলম লক্ষ্মীপুর এক কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তার ঘনিষ্ঠ জনেরা এমনটাই জানিয়েছিলেন। তবে প্রায় শেষ লগ্নে নির্বাচন থেকে সরে এলেন আলোচিত এই সাবেক উপদেষ্টা। এখন তো শোনা যাচ্ছে অন্য কথা। এই কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে জামায়াত, আর প্রার্থী হচ্ছেন কে সেটা শুনে আরও অবাক হয়ে যাবে। এই কেন্দ্রের টিকিট তুলে দেওয়া হচ্ছে মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের হাতে। তবে এটি এখন চূড়ান্ত নয়। অন্যদিকে ঢাকা 10 কেন্দ্রে, কুমিল্লা 3 কেন্দ্রে মনোনয়ন নিয়েছিলেন আসিফ মাহমুদ। এছাড়াও ঢাকা 12 আসনে গণ অধিকার তাকে মনোনয়ন দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো সমীকরণ না মেলায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিবর্তে এনসিপিতে যোগ দেন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এনসিপির তরফে বলা হয়েছে জামায়াত যেন আসিফকে ঢাকা 10 আসন ছেড়ে দেয়। রবিবার রাত পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে গিয়েছে, তবে জামায়াতের তরফে কোনো সাড়া দেওয়া হয়নি। তবে অন্তর্মহলে শোনা গিয়েছে সাবেক উপদেষ্টাদের প্রার্থী করলে একটি ভুল বার্তা যাবে, আর সেই বার্তাটি হলো সরকারের মদতপুষ্ট হিসাবে চিহ্নিত হওয়ার পাশাপাশি সরকারের শান্তির বিরোধিতার মুখে পড়ার ঝুঁকি রয়েছে, যেটা নির্বাচনে প্রভাব ফেলবে। এই দুই সাবেক উপদেষ্টা ছাড়া বিএনপির প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন ছিল। আসিফ ঢাকা 10 বা কুমিল্লা 3 কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে বাতাসে খবর ছড়িয়ে পড়ে। তবে বিএনপির একটি সূত্র জানাচ্ছে তারাও শেষ পর্যন্ত মাহফুজ আসিফকে প্রার্থী করতে রাজি হয়নি। মনোনয়নপত্র জমা করার শেষ দিন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন নিয়েছিলেন আসিফ মাহমুদ। শেষ মুহূর্তে তিনি সেটিও জমা দেননি। ফলে ফেব্রুয়ারির ভোটে তাকে দেখা যাচ্ছে না তা নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে 100। তারা নির্বাচিত হবেন জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। কোনো রাজনৈতিক দল ন্যূনতম 1% ভোট পেলেই উচ্চকক্ষে আসন পাবে, অর্থাৎ 1% ভোট পেলেই উচ্চকক্ষের 100টি আসনের মধ্যে একটি আসন পাবে ওই রাজনৈতিক দল। এক্ষেত্রে এই দলটি নিম্নকক্ষে কোনো আসন যদি জিততে ব্যর্থও হয় তা উচ্চকক্ষে কোনো বাধা তৈরি করবে না। গণভোটে 4টি প্রশ্নের মধ্যে একটি উচ্চকক্ষ সংক্রান্ত। প্রশ্নটি হবে সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এই বিষয়ে হ্যাঁ বা না ভোট দেবেন নাগরিকরা। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য $2 বিলিয়ন দেবে আমেরিকা। প্রাথমিকভাবে 17টি দেশ পাবে এই সহায়তা। তালিকায় আছে বাংলাদেশের নামও। তবে সহায়তার ঘোষণা দিয়ে ট্রাম্প প্রশাসন জাতিসংঘের সংস্থাগুলোকে সতর্ক করে বলেছে, অ্যাডাপ্ট, শ্রিঙ্ক অর ডাই, অর্থাৎ মানিয়ে নিন, সংকুচিত করুন, না হলে মরে যান। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই $2 বিলিয়ন সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ সমর্থিত কর্মসূচিতে আমেরিকার প্রচলিত মানবিক সহায়তার খুবই সামান্য। একসময় এই সহায়তার পরিমাণ বছরের সর্বোচ্চ $17 বিলিয়ন পর্যন্ত পৌঁছেছিল। মূলত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটির বৈদেশিক সহায়তা আরও কমিয়ে নিতে চায়। একই সাথে নতুন আর্থিক বাস্তবতায় সাহায্য দেওয়ার সংস্থাগুলোকে কঠোর বার্তাও দিয়ে রেখেছে। এপির প্রতিবেদনে বলা হয়, এই অর্থ একটি আমব্রেলা ফান্ডের মাধ্যমে বিতরণ করা হবে। সেখান থেকে নির্দিষ্ট সংস্থা ও অগ্রাধিকার ভিত্তিক খাতে অর্থ বরাদ্দ দেওয়া হবে। এটি জাতিসংঘ জুড়ে ব্যাপক সংস্কারের জন্য আমেরিকার দাবির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এই পদ্ধতি মানবিক সহায়তা কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে অনেক কর্মসূচি ও সেবায় বড় ধরনের কাটছাঁট হয়েছে। জাতিসংঘের সংস্কার প্রকল্পটির মূল লক্ষ্য হল এমন একটি তহবিল গড়ে তোলা যা নির্দিষ্ট কোনো সংকট বা সহায়তা যে দেশগুলোর প্রয়োজন সেখানে সরাসরি পাঠানো যাবে। প্রাথমিকভাবে এই তালিকায়
বাংলাদেশ, কঙ্গো, হাইতি, সিরিয়া ও ইউক্রেন সহ মোট 17টি দেশের নাম রয়েছে। তবে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও নেই আফগানিস্তানের নাম। একইভাবে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি ফিলিস্তিনের নামও। কর্মকর্তারা বলছেন, ফিলিস্তিনের জন্য সহায়তা আসবে ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনা থেকে পাওয়া অর্থের মাধ্যমে, যা এখনো অসম্পূর্ণ। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি আমেরিকার সহায়তা কমানোর ফলে লাখ লাখ মানুষ ক্ষুধা, বাস্তুচ্যুতি ও রোগের ঝুঁকিতে পড়ছে। এতে বিশ্বজুড়ে আমেরিকার প্রভাব ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।